আদালতের রায়ের ৪ বছর পেরিয়ে গেলেও হোটেল ইন্টারকন্টিনেন্টালের বকেয়া ভ্যাট ও সম্পূরক শুল্কের পুরো অর্থ আদায় করতে পারেনি এনবিআর। ফলে এখনও পাওনা ১১ কোটি টাকা। এমন অবস্থায় কিস্তি সুবিধা বাতিল ও ব্যাংক হিসাব জব্দের নোটিশ দিয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ। যদিও হোটেল কর্তৃপক্ষ বলছে ব্যবসা মন্দ হওয়ায় বকেয়া পরিশোধ হয়নি সঠিক সময়ে। মইনুল হাসানের রিপোর্ট। আধুনিক স্থাপত্য শৈলী, অভ্যন্তরীণ সাজসজ্জা, বৈচিত্র্যময় খাবার সহ নানা কারণে জনপ্রিয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল। দীর্ঘ সংস্কারের পর আবারও ব্যবসা পরিচালনা শুরু হয় ২০১৮ সালের শেষের দিকে, যার অন্যতম দায়িত্বে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড বিএসএল। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেস্তোরাঁ সেবার ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ প্রায় ১৯ কোটি টাকা ফাঁকি দেয় হোটেলটি, যা উঠে আসে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ এর অনুসন্ধানে। দীর্ঘ এক যুগ আদালতে মামলা চলার পর ২০২২ সালে রায় যায় এনবিআরের পক্ষে। ১৫ কার্যদিবসের মধ্যে ওই টাকা পরিশোধের নোটিশ দেয়া হলেও ৪ বছর পেরিয়ে গেলেও তা আদায় করতে পারেনি এনবিআর। গত মাসে বকেয়া আদায়ে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করলে ৩ কোটি টাকা পরিশোধ করে হোটেলটি। পরে ৩ কিস্তিতে এই অর্থ পরিশোধের সুযোগ দেয়া হলেও তা নিয়ে গড়িমসি করে বিএসএল। বকেয়া পরিশোধ করার ব্যাপারে তাদের সচেতনতার অভাব আছে। তারা মেথোডোলজি বুঝতে পারে না, অনেক সময় তাদেরকে মিসগাইড করা হয়। আর এই বকেয়া যে মওকুফ করা যায় না, কোনো কর্তৃপক্ষের মওকুফ করার অথরিটি নাই, সেটা তারা জানে না এবং তারা অ্যাওয়ার না। তারা সমস্ত এক্সপেন্স করতেছে, কিন্তু এই বকেয়াটার দিকে তাদের কোনো নজর নেই। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ের চাপে বাধ্য হয়ে আবারও হোটেলটির ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নিয়েছে এলটিইউ। একই সাথে কিস্তি সুবিধা বাতিলের কথা বলা হয় এনবিআরের পক্ষ থেকে। আইনে আরও অনেক পদক্ষেপ বলা আছে বকেয়া আদায় করার জন্য। আইনে খুব কঠিন কঠিন পদক্ষেপ বলা আছে। যেমন বলা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া যাবে, বলা আছে যার স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি জব্দ করে ক্রয় করে বিক্রি করে দেওয়া যাবে, বলা আছে তার পানি গ্যাস বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা যাবে, তার বেআইন অর্থাৎ ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা লক করে দেওয়া যাবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হোটেল ইন্টারকন্টিনেন্টাল পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোনো কর্মকর্তা। তবে লিখিত জবাবে প্রতিষ্ঠানটি জানায় দীর্ঘদিন বন্ধ থাকায় তারল্য সংকটে তারা, তাই দেরি হচ্ছে বকেয়া পরিশোধে। মইনুল হাসান, ৭১, ঢাকা। বছর ব্যবধানে আশঙ্কাজনক হারে কমছে চামড়া খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা। চলতি কোরবানির মৌসুমে যা মাত্র ২২৮ কোটি টাকা, কিন্তু তাতেও অনীহা রয়েছে ব্যাংকগুলোর। এতে সংকটে পড়ছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। সারা বছরের প্রায় অর্ধেক কাঁচা চামড়া সংগ্রহ করা হয় শুধু কোরবানির ঈদে, যা কেনা, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করতে দরকার হয় বাড়তি মূলধনের। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় এসব পুঁজির বড় অংশ ঋণ হিসেবে যোগান দিয়ে থাকে ব্যাংকগুলো, কিন্তু এবার সেই ঋণের লক্ষ্যমাত্রা কমানো হয়েছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে চলতি বছর চামড়া খাতের ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২৮ কোটি ৫০ লাখ টাকা, অথচ গত বছরেও তা ছিল ৬৪৪ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা কমানো হয়েছে ৬৫%-এরও বেশি, যার বড় কারণ বিতরণ না হওয়া। প্রতিবেদন অনুযায়ী গত বছর ব্যাংকগুলো ঋণ বিতরণ করে মাত্র ৬৫ কোটি টাকা। আমরা যে ঋণ দেই, এটা মূল উদ্দেশ্য হলো কাঁচা চামড়া সংগ্রহ করা, কিন্তু কাঁচা চামড়া যারা সংগ্রহ করার ব্যবসায়িক দিন দিন কমে যাচ্ছে, এটা আপনার সাথে আমি একমত। এবং যারা সংগ্রহ করতো তাদের ইন্ডাস্ট্রি অনেকটা বসে গেছে। ব্যাংকগুলোর দাবি, চামড়া শিল্পে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় নতুন ঋণ বিতরণে ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে এই খাতে খেলাপি ঋণ ১,৮৯২ কোটি টাকা, আর মোট ঋণের স্থিতি ১৫,০২৮ কোটি টাকার উপরে। তাছাড়া রপ্তানি আয়ও নেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি, ফলে সময় মতো ফেরত দেওয়ার সম্ভাবনাও থাকে কম। আগে বকেয়া রয়ে গেছে ব্যাপক, পূর্বের বকেয়া পরিশোধ করে নতুন নিতে গিয়ে তাদেরকে কমে যাচ্ছে। তবে খাত সংশ্লিষ্টদের অভিযোগ, ব্যাংকগুলো ঢালাওভাবে খেলাপির অজুহাত তুলে ঋণ বিতরণ এড়িয়ে যাচ্ছে। এছাড়া সময়মতো অর্থায়ন না পাওয়ায় প্রতি বছর বিপুল পরিমাণ কাঁচা চামড়া নষ্ট হচ্ছে। ব্যাংক টু ব্যাংক রিশিডিউলিং দেখা গেল, আগের বছর 10 ছিল, এখন এটাকে নতুন করে 2 করে আগেরটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে। ওই হিসেবেই টাকাটা বাড়ানো হচ্ছে। সুদের হার নর্মালি আছে, কিন্তু আমরা কিন্তু ওইভাবে ফাইন্যান্সিং পাচ্ছি না, খুব কম।
আমাদের যে সেলার আছে ম্যানুফ্যাকচারার তারা যেমন প্রাইস বাড়াইছে আবার সাথে সাথে আমাদের ডিউটি বেড়ে গেছে। ডিউটি এখন 35% এবং সেটা কিন্তু আপনার ডলার রেটের সাথে নির্ভর করে, সুতরাং ডলার রেটও কিন্তু আমার বেড়ে গেছে। সুতরাং আমার কস্টিং এখন 50 টাকার কেমিক্যাল 150 টাকায়। অবশ্য ঋণ বিতরণ বাড়াতে কিছুটা শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। 5 মে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনঃতফসিল করা ঋণ থাকা সত্ত্বেও এ খাতের ব্যবসায়ীরা পাবেন মূলধনী ঋণ। 30 জুন পর্যন্ত শিথিল করা হয়েছে কিস্তি পরিশোধের বাধ্যবাধকতাও। দাম যদি নিশ্চিত করতে হয় তাহলে অয়ে দুইটা, এক নম্বর হলো LWG সার্টিফিকেশন অর্জন করা এবং কাঁচা চামড়ার মান সংরক্ষণে যত রকমের পদক্ষেপ আছে সেটা নেওয়া। স্পেশালি গ্র্যাজুয়ালি আমাদের যে কাজটা করতে হবে, আধুনিক স্লটার হাউস তৈরির দিকে যাইতে হবে। সময় মতো অর্থায়ন নিশ্চিত না হলে এই খাত আরও সংকটে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। আওয়ামী আমলে দেশের ব্যাংক খাত থেকে 5 লাখ কোটি টাকা চুরি হয়েছে, ভদ্রভাবে যা খেলাপি ঋণ। এমন মন্তব্য করেছেন গভর্নর মুস্তাকুর রহমান। তিনি বলেন, এসব ঋণের বড় অংশের বিপরীতেই নেই জামানত। এ সময় বন্ধ কারখানা চালু করতে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন তিনি। বলেন, সব পক্ষের মতামতের ভিত্তিতেই এই প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে, যা অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখবে। মিসবাহ হাসানের রিপোর্ট। ফেব্রুয়ারির শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন গভর্নর মুস্তাকুর রহমান খান, যিনি শুরু থেকেই বন্ধ কারখানা চালুর বিষয়ে ছিলেন সোচ্চার। তারই বিশেষ প্যাকেজ ঘোষণাকালে বলেন, আওয়ামী আমলে এই খাত থেকে চুরি হয়েছে অন্তত 5 লাখ কোটি টাকা, যা ভদ্র ভাষায় খেলাপি ঋণ। এই সংকট থেকে ব্যাংক খাতের উত্তরণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যখন 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেইনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। এনপিএল নর্মাল ডেফিনেশন হচ্ছে বিজনেস ফেইলিওরের কারণে তৈরি হয় এনপিএল। সো সেটার ব্যাপারে কোনো আমাদের কম্প্রোমাইজ নাই। এ সময় বড় শিল্প, কৃষি, ক্ষুদ্র, মাঝারি ও গ্রামীণ শিল্পের জন্য মোট 60,000 কোটি টাকার সহায়তা তহবিল ঘোষণা করেন গভর্নর। জানান, অর্থনীতিবিদ ও অংশীদারদের সাথে পরামর্শ করে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, যার সঠিক বাস্তবায়ন ইতিবাচক ভূমিকা রাখবে অর্থনীতিতে। আগের প্যাকেজগুলোর তিক্ত অভিজ্ঞতা যাতে আবার ফিরে না আসে সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক থাকবে বলেও জানান তিনি। এর মধ্যে ক্লোজ ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস সেক্টরে আমরা 20,000 কোটি টাকা রিফাইন্যান্স করব। সিএমএসএমই যে সেক্টরে সেখানে 5,000 কোটি টাকা, এগ্রিকালচারাল এন্ড রুরাল অ্যাক্টিভিটিসে 10,000 কোটি টাকা, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে 3,000 কোটি টাকা, নর্থ বেঙ্গল এগ্রিকালচারাল হাবে 3,000 কোটি টাকা। গভর্নর জানান, এই প্যাকেজের মাধ্যমে প্রায় 25 লাখ মানুষ কর্মসংস্থানে ফিরবেন। মিসবাহ হাসান, 71, ঢাকা। এখন থেকে 2,000 কোটি টাকার কম প্রদেয় মূলধনের ব্যাংকগুলো নগদ লভ্যাংশ বিতরণ করতে পারবে না বিনিয়োগকারীদেরকে। বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। এর ফলে কঠিন হয়ে গেল বিনিয়োগকারীদের মুনাফা পাওয়া। কেন্দ্রীয় ব্যাংকের মতে ব্যাংকগুলোর আর্থিক ভিত শক্তিশালী করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নগদ লভ্যাংশ দিতে না পারলেও রাইট শেয়ার কিংবা প্রেফারেন্স শেয়ার ইস্যু করা যাবে। বর্তমানে ব্র্যাক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের প্রদেয় মূলধন 2,000 কোটি টাকার উপরে। তবে ন্যাশনালের খেলাপি ঋণ 10% উপরে থাকায় তারা মুনাফা বিতরণ করতে পারবে না। ফলে নির্দেশনা অনুযায়ী একমাত্র ব্র্যাক পূরণ করতে পারবে এই শর্ত। উল্লেখ্য, নিবন্ধিত ব্যাংকগুলোর বেশিরভাগই এভাবে বিনিয়োগকারীদেরকে মুনাফা বন্টন করে আসছিল। দর্শক, ঈদ ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী বসুন্ধরা শপিং মল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মেজবাহ, শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতাদের ভিড় কেমন দেখছেন শপিং মলগুলোতে? ফারুক, ঈদের এখনো 3 দিন থেকে 4 দিন বাকি আছে, কিন্তু শেষ মুহূর্তের কেনাকাটায় যে শপিং মলগুলোতে যে ভিড় থাকার কথা তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অনেকটা ধীর গতিতেই হচ্ছে বেচাকেনা। এখন ঈদের কিন্তু 3-4 দিন বাকি আছে, কিন্তু তার প্রতিফলন আমরা বাজারে দেখছি না। ক্রেতার সংখ্যা খুবই কম এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে অন্য ঈদে, বিশেষ করে কুরবানি ঈদে এমনি ক্রেতার চাপ একটু কম থাকে, সবাই
করেন, কিন্তু সেই তুলনায়ও এবার কোরবানি ঈদের কিন্তু সেই পরিমাণটা অনেকটা কমে গেছে। তারা যেটি বলছিলেন যে গতবারের চেয়ে এবার অনেক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে বাজারে তারা এসছেন শেষ সময়ের কেনাকাটা করতে, কিন্তু সেই জায়গাটা যে পর্যাপ্ত অনেক ক্ষেত্রে বাড়তি দামের তারা অভিযোগ করছেন, এবং যে পরিমাণ আমরা দেখেছি যে দেশের অর্থনীতির যে জায়গাটা, মূল্যস্ফীতির জায়গাটা বেড়ে যাওয়ায় কিন্তু এই যে সব মানুষের কিন্তু নিত্যপণ্যের দ্রব্যাদি বেড়ে গেছে, দাম বেড়ে যাওয়া কিন্তু মানুষের অনেক ক্ষেত্রে কাটছাট করতে হচ্ছে। তার বাস্তবতা কিন্তু আমরা এই ঈদ শপিংকে ঘিরে আমরা সেই বাস্তবতাটা দেখেছি, এবং অনেক ক্রেতা আমরা দেখছি যে তারা একটি বাজেট নিয়ে এসছেন এবং সেই পরিমাণ কিন্তু তারা কিনতে পারছেন। আমরা একজন ক্রেতাকে একটু কথা বলার চেষ্টা করছি। ভাইয়া, যদি এই যে বাস্তবতাগুলো আছে সেটি কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই আসলে অনেক ক্ষেত্রে চলে গেছে, যার কারণে কিন্তু মানুষ কিন্তু কেনাকাটা করতে। আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমরা এর বাইরে যে ফুটপাতের যে চিত্র সেটিও কিন্তু আমরা ব্যতিক্রম দেখেছি। সেই জায়গাতেও আমরা দেখেছি যে ফুটপাতের ক্ষেত্রেও কিন্তু যে পরিমাণ ক্রেতা, মানে অনেক নিম্ন আয়ের মানুষের জন্য প্রধান জায়গা সেটি, সেই জায়গায় কিন্তু বেচাকেনা কম। এটা হচ্ছে পাইকারি বাজারের কথা যদি বলি, সেটিও কিন্তু আমরা দেখেছি ইসলামপুর বা অন্যান্য জায়গাগুলো যে পাইকারি বাজারগুলো আছে সেটিও কিন্তু ঈদের আগের যে ব্যবসায়ীদের যে জায়গাটা তৈরি হয়, একটি বড় ধরনের ব্যস্ততা শুরু হয়, সেই জায়গাটা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু কম দেখেছি। সবকিছু মিলিয়ে যে ঈদের যে কেনাকাটার বাস্তব চিত্র সেটি কিন্তু এখন বাজারে ঈদের 3-4 দিন বাকি থাকলেও কিন্তু এখনো কেনাকাটায় ধীর গতি এবং ক্রেতার সমাগম কিন্তু খুবই কম। সবকিছু ঈদের যে কেনাকাটা সেটি কিন্তু এখন পর্যন্ত মানে সেইভাবে জমেনি, বা ঈদের যে ঘাটতি সেটি কিন্তু এখনো রয়ে গেছে। ফারুক, মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদ শপিং এর বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। অর্থ বছরের 10 মাসেও গতি নেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে, কেননা এই সময় ব্যয় হয়েছে মাত্র 41.41%। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিভাগ IMEDর তথ্য অনুযায়ী এই সময় খরচ করা গেছে 86,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরেও ছিল 93,500 কোটির উপরে। অন্যদিকে স্বাস্থ্য খাতের দুরবস্থার মধ্যেও বাস্তবায়নে ব্যর্থ মন্ত্রণালয়ের 2 বিভাগ। প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও সর্বোচ্চ 22% খরচ করতে পেরেছে সংশ্লিষ্ট বিভাগগুলো। 10 মাসে সরকারি অর্থের চেয়ে বিদেশি অর্থ বেশি খরচ করেছে 57 মন্ত্রণালয় ও বিভাগ। যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলের বিরতিহীন হামলায় বিপর্যস্ত দেশটির অর্থনীতি, যেখানে অর্থনৈতিক স্থবিরতায় ভয়াবহ ক্ষতির মুখে সেবা ও পর্যটন খাত। পাশাপাশি মধ্যপ্রাচ্য সংঘাতে ব্যাপক হারে কমেছে প্রবাসী আয়। গবেষণা বলছে, যুদ্ধ না থামলে চলতি বছর দেশটিতে কোনো অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। এতে ধনী গরিব বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ লেবানন। ক্ষমতার পালাবদল, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে স্থবির হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এতে অভ্যন্তরীণ সংকট তৈরি হওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটন ও সেবা খাতে। সম্প্রতি ইরান যুদ্ধের আঁচড় লেগেছে দেশটিতে, তার উপর ইসরায়েলের বিরতিহীন হামলায় ধ্বংসের মুখে অর্থনীতি। গবেষণা বলছে, যুদ্ধ না থামলে চলতি বছর লেবাননে কোনো অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। তথ্য বলছে, সাম্প্রতিক যুদ্ধে দক্ষিণ লেবাননে ধ্বংস হয়েছে 40,000-এর বেশি ঘরবাড়ি। এতে বাস্তুচ্যুত হয়েছেন 12 লাখের বেশি মানুষ। ক্ষতির পরিমাণ প্রায় $3 বিলিয়ন, যা মোট জিডিপির 7%। যুদ্ধ চলমান থাকায় ক্ষয়ক্ষতি প্রতিনিয়তই বাড়ছে। এদিকে হরমুজ প্রণালী অবরোধের পর উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ প্রায় বন্ধ। এতে তীব্র জ্বালানি সংকটে বাড়ছে নিত্যপণ্যের দাম। ফলে চলতি বছরের এপ্রিলে দেশটিতে মূল্যস্ফীতি পৌঁছায় 20%, যা গেল 18 মাসের মধ্যে সর্বোচ্চ। বিপরীতে কমেছে আয়ের সুযোগ, চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি আঘাত এসেছে পর্যটন খাতে। দেশটির সেবা খাতের মতো এখানের আয়েও ভয়াবহ রকমের ভাটা পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য সংঘাতে দেশটিতে উপসাগরীয় অঞ্চল থেকে পাঠানো প্রবাসী আয়ের পরিমাণও ব্যাপক হারে কমেছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক এই সংকটে কম মজুরিতে কাজ করতে ইচ্ছুক বাস্তুচ্যুতের সংখ্যা আরও বাড়বে। ফলে দেশটিতে ধনী গরিব বৈষম্য আরও প্রকট হবে।
2019 সালে লেবাননের সরকার বিরোধী আন্দোলনের পর 2023 সালে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিরোধী অভিযান চালায় ইসরায়েল। এর পরের বছর আক্রমণের তীব্রতা বাড়ায় তেল আবিব। একই বছরের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির ফলে কিছুটা ঘুরে দাঁড়ায় দেশটি। তবে চলতি বছরের মার্চে ফের হামলা শুরু হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আবারও নষ্ট হতে শুরু করে। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।